ঠিক আছে, খুব কনসাইজ একটা নোট এবং তার এন্ডে একটা খুব সুন্দর ছবি আছে। এইটা দেখলেই তোমাদের কাছে কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে ওয়েস্টার্ন ব্লটিং কি। খুব ইম্পর্টেন্ট টপিক, ফলে অবশ্যই কোয়েশ্চেন্স প্রচুর আসে, ফলে একটু ভালো করে বুঝতে হবে। এইটা হচ্ছে যে লাস্ট ছবিটা যেটা আমরা দেখব। হ্যাঁ, দেখলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। তার আগে আমরা একটু লেখাতে প্রিন্সিপাল গুলো বুঝে নিই। আশা করি স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ, তাই তো? আর আমার গলাও শুনতে পাচ্ছ নাকি? কি রে, কেউ কিছু বলে না কেন? হ্যাঁ স্যার। 10 জন? আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, সো লেট আস স্টার্ট। ঠিক আছে, দেখো, ওয়েস্টার্ন ব্লটিং, হ্যাঁ মানে আমরা জানি যে সাদার্ন ব্লটিং হচ্ছে ডিএনএ ডিটেক্ট করার জন্য স্পেসিফিক্যালি, নর্দার্ন ব্লটিং হচ্ছে স্পেসিফিক আরএনএ ডিটারমাইন করার জন্য, সেরকম ওয়েস্টার্ন ব্লটিং হচ্ছে গিয়ে স্পেসিফিক প্রোটিনকে ডিটারমাইন করার জন্য। কিন্তু কোথায় ডিটারমাইন করছি স্পেসিফিক প্রোটিনকে? কোনো একটা মিক্সচার অফ প্রোটিনে আমরা ডিটারমাইন করছি যে একটি নির্দিষ্ট প্রোটিন আছে কিনা। ফর এক্সাম্পল, ধরো কোনো সেল লাইজেট, ঠিক আছে, একটা সেলের মধ্যে, সেটা ক্যান্সার সেল, তাহলে নির্দিষ্ট কোনো প্রোটিন এক্সপ্রেস হয়েছে কিনা এবং হলে কতটা এক্সপ্রেস হয়েছে, এইগুলো জানার জন্য কিন্তু আমরা ওয়েস্টার্ন ব্লটিং টেকনিক ইউজ করে থাকি। বেসিক্যালি দিস ইজ আ ইমিউনো ব্লটিং টেকনিক। হুম। এবার ব্যাপার হচ্ছে যে তাহলে একটা সেল লাইজেট যদি আমি নিই, মানে একটা সেল নিই, সেল লাইজেট মানে হচ্ছে সেলটাকে নিয়ে সেটাকে ফাটানোর পর তার যে প্রোটিন গুলো আমি পাচ্ছি, তাহলে এটা আমাকে বুঝতে হবে যে তার মধ্যে কিন্তু একাধিক প্রোটিন আছে। দেয়ার আর মেনি প্রোটিনস উইদিন দ্য সেল। ওকে, সো ফার্স্ট উই হ্যাভ টু সেপারেট ইট। মানে অবভিয়াসলি আমি একটা সেল থেকে তো নিচ্ছি না, একটা সেল টাইপ থেকে নিচ্ছি, যে টিস্যুতে একটা পার্টিকুলার সেল টাইপ থেকে। তা একটা সেলেই কত ধরনের প্রোটিন থাকে, তাহলে সেল টাইপসে আরো বেশি প্রোটিন আছে। সো ফার্স্ট উই হ্যাভ টু সেপারেট দ্য প্রোটিনস। হাউ ডু উই সেপারেট দ্য প্রোটিনস? বেসড অন দ্য মলিকিউলার ওয়েট অফ দ্য প্রোটিনস বাই এসডিএস পেজ। ঠিক আছে, তোমরা এসডিএস পেজের নাম নিশ্চয়ই শুনেছো, তাহলে এইটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই। তারপর হচ্ছে, হ্যাঁ, যে ট্রান্সফার বা ব্লটিং অফ সেপারেটেড প্রোটিনস ইনটু মেমব্রেন। আমি সবসময় তোমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করানোর সময়ও বলেছি যে টেকনোলজিকে যদি রোবাস্ট হতে হয়, যেটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে গিয়ে যে টেকনোলজিটা করে তুমি যে পার্টিকুলার রেজাল্টটা পাচ্ছ, দ্যাট শুড বি ডিউরেবল। হুম, দ্যাট শুড বি ওয়েল রিজলভ। একটা জেল কিন্তু খুব ফ্র্যাজাইল। ঠিক আছে, ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর। যেহেতু খুব ফ্র্যাজাইল বা ভঙ্গুর, সেটা কিন্তু যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। ফলে জেলে যে প্রোটিন সেপারেশনটা আমরা পেয়েছি, সেই প্রোটিন সেপারেশনটাকে কিন্তু আমার একটা মেমব্রেনে ট্রান্সফার করতে হবে, উইচ ইজ মাচ মোর রেজিস্ট্যান্ট অ্যান্ড স্ট্রং। ফর এক্সাম্পল নাইট্রোসেলুলোজ মেমব্রেন, ফর এক্সাম্পল পিভিডিএফ মেমব্রেন, সেখানে কিন্তু আমাকে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, এবং এইটা ট্রান্সফার করলে শুধু হবে না, আমরা নর্দার্ন ব্লটিং কিংবা সাদার্ন ব্লটিং এর ক্ষেত্রে প্রোব দেখেছি। প্রোব মানে কি? সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ বা আরএনএ সিকোয়েন্স বা অলিগোনিউক্লিওটাইড, যেটা আমার ডিএনএ অফ ইন্টারেস্ট বা ডিএনএ ফ্র্যাগমেন্ট অফ ইন্টারেস্ট বা আরএনএ অফ ইন্টারেস্টের সাথে বাইন্ড করছে। তাহলে সেই রকম প্রোটিনকে ডিটেক্ট করার জন্য আমরা কি করব, না সেই প্রোটিন স্পেসিফিক অ্যান্টিবডি আমরা ইউজ করব, যেটা ওই প্রোটিনটাকে বাইন্ড করবে। ওকে, তো সেইটা হচ্ছে দ্য প্রসেস অফ ডিটেকশন। ঠিক আছে, উই ইউজ probe in case of northern blotting and southern blotting. In case of western blotting, we use um, we use oligonucleotide probes, complementaries of complementary sequences. In case of northern and southern blotting, in case of western blotting, what do we use? We use antibodies which are specific for the target protein. ঠিক আছে, এইবারে এক এক করে আমরা স্টেপ গুলো দেখে নিই।
প্রথমে কি হচ্ছে, না আমাদের স্যাম্পল প্রিপারেশন। তাহলে সবার আগে আমার যে সেলটা আছে, ভয়ের কিছু নেই, এরপর ছবি দেখিয়েও বোঝাবো প্রত্যেকটা জিনিস। সেই সেলটা, হ্যাঁ, বা যে টিস্যুটা আমি নিয়েছি, সেটাকে আমাকে লাইস করতে হবে, সহজ ভাষায় আমাকে ফাটাতে হবে। ঠিক আছে? এবং সে ফাটিয়ে সেটার যে কন্টেন্টটা আছে, মানে ভেতরের যে প্রোটিন গুলো আছে, সেটা একটা বাফারে নিতে হবে। এবং এই বাফারটি সেল ফাটাতেও সাহায্য করছে। এই বাফারে থাকছে গিয়ে হচ্ছে ডিটারজেন্ট, যেটা সেল মেমব্রেনকে ভাঙতে সাহায্য করে। আর থাকছে গিয়ে হচ্ছে প্রোটিয়েজ ইনহিবিটর, যেটা কিন্তু আমাদের সেল থেকে যে প্রোটিন গুলো বেরোলো, সেই প্রোটিন গুলোকে অক্ষত রাখে। প্রোটিয়েজ দ্বারা সেই প্রোটিন গুলোকে নষ্ট হতে দেয় না। এই রকম বাফার অনেক আছে, আমি তোমাদের একটা উদাহরণ দিই। রিপা বাফার। রিপা বাফার হচ্ছে একটা বাফার, যেটা তোমার সেল ফাটিয়ে সেলের প্রোটিন গুলোকে সুরক্ষিতভাবে নিজের মধ্যে রেখে দেবে, যেটা দিয়ে তুমি ভবিষ্যতে ওয়েস্টার্ন ব্লটিং করতে পারবে। রিপা মানে হচ্ছে রেডিও ইমিউনো প্রেসিপিটেশন অ্যাসে বাফার। ঠিক আছে? রিপা বাফার। যাই হোক, তারপর যেটা হচ্ছে, যে প্রোটিন গুলো যেই বাফারে চলে এলো, তারপর কিন্তু প্রোটিন গুলোকে ডিনেচার করতে হবে। ডিনেচার আমি কিভাবে করব? না, আমি এসডিএস ডিটারজেন্ট, সোডিয়াম ডোডেসাইল সালফেট ডিটারজেন্ট ইউজ করব, উইচ ইজ অ্যান অ্যানায়নিক ডিটারজেন্ট। মানে প্রোটিনটাকে নেগেটিভ চার্জ দিচ্ছে। ঠিক আছে? এবং যেহেতু এটা একটা অ্যানায়নিক ডিটারজেন্ট, এটা কিন্তু প্রোটিনের হাইড্রোফোবিক ইন্টারাকশনস ভেঙে দিচ্ছে, প্লাস আয়নিক ইন্টারাকশনসও ভেঙে দিচ্ছে। আবার বৃষ্টি শুরু হলো রে বাবা! দুদিন ধরে মনে হচ্ছে বর্ষাকাল চলছে, এই লেভেলের বৃষ্টি হচ্ছে। যাক, যাক, যেটা হচ্ছে তারপরে আর কি, আর হচ্ছে গিয়ে বিটা মার্ক্যাপ্টো ইথানল বা ডিটিটি। এইগুলো কেন ইউজ হচ্ছে? আর দিজ আর রিডিউসিং এজেন্টস। ঠিক আছে? এসডিএস যেমনি আয়নিক ইন্টারাকশন কিংবা হাইড্রোফোবিক ইন্টারাকশনস কে ভাঙতে পারছে, এবং এখানে আরো একটা স্টেপ আছে, প্রোটিনটাকে একটু বয়েলও করা হয় 95 ডিগ্রিতে, যাতে কিনা হাইড্রোজেন বন্ডস গুলো ভেঙে যায়। বিটা মার্ক্যাপ্টো ইথানল বা ডিটিটি, এটার কাজ কি? বিটা মার্ক্যাপ্টো ইথানল বা ডিটিটি যেটা করে, সেটা হচ্ছে গিয়ে ইটস এ রিডিউসিং এজেন্ট। মানে আমার যে ডাইসালফাইড বন্ডস গুলো আছে, সেই ডাইসালফাইড বন্ডস গুলোকে ব্রেক ডাউন করে দেয়। জাস্ট আ মিনিট, আমি জানলাগুলো বন্ধ করি, ভীষণ বৃষ্টি শুরু হলো। আচ্ছা, ভেরি সরি ফর দ্য ডিলে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এইভাবে হিট করে এবং এসডিএস ইউজ করে এবং বিটা মার্কাপ্টো ইথানল ইউজ করে বা ডিটিটি ইউজ করে, ডাইথায়োট্রাইটল, দুটোই রিডিউসিং এজেন্ট, যে কোনো দুটোর একটা ইউজ করব, বিটা এমই বা ডিটিটি। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রোটিনটাকে ডিনেচার করব। এবার নেক্সট স্টেপ কি? না, এই প্রোটিনটাকে আমি জেল ইলেকট্রোফোরেসিস করব। এসডিএস ফেজ যেটাকে আমি বলে থাকি, একটা পলিঅ্যাক্রাইলামাইড জেলে লোড করব। এসডিএস এর কাজটা কি, একটা জিনিস বুঝতে হবে, যে পার অ্যামিনো অ্যাসিড ওটা কিন্তু একটা ইউনিফর্ম চার্জ দেয়। ফলে আলটিমেটলি যখন প্রোটিনটা সেপারেট হচ্ছে, বেসড অন সাইজ সেপারেট হচ্ছে, মানে কতগুলো অ্যামিনো অ্যাসিড আছে সেটার উপর বেস করে কিন্তু সেপারেট হচ্ছে। কারণ পার অ্যামিনো অ্যাসিড একটা ইউনিফর্ম নেগেটিভ চার্জ আছে। পার অ্যামিনো অ্যাসিড যেহেতু একটা ইউনিফর্ম নেগেটিভ চার্জ আছে, তাহলে প্রোটিনটা যখন সেপারেট হচ্ছে, সেই সেপারেশনের বেসিসটা হচ্ছে গিয়ে যে প্রোটিনের সাইজটা কি, সেটার উপর বেস করে, মানে কতগুলো অ্যামিনো অ্যাসিড আছে সেটার উপর বেস করে সেপারেট হচ্ছে। এখানে এটা বলে রাখা ভালো,
সেটা হচ্ছে যে স্মলার প্রোটিনস যেগুলো অবশ্যই সেগুলো অনেক তাড়াতাড়ি মাইগ্রেট করবে, কারণ এসডিএস পেজ আলটিমেটলি কি, সেটা হচ্ছে গিয়ে তোমার অ্যাক্রাইলামাইড আর বিস্যাক্রাইলামাইডের একটা পলিমারাইজড নেটওয়ার্ক, যার মধ্যে ছিদ্র আছে, তার থেকে প্রোটিন মাইগ্রেট করছে। কিসের বেসিসে? না চার্জের বেসিসে, মানে প্রোটিন গুলোয় ইউনিফর্ম নেগেটিভ চার্জ আছে পার অ্যামিনো অ্যাসিড, ফলে তোমার ইলেকট্রোড যেদিকে পজিটিভ ইলেকট্রোড থাকবে, প্রোটিন গুলো সবসময় সেই দিকে মাইগ্রেট করে যাবে। দিস ইজ দা বেসিক কনসেপ্ট। ঠিক আছে? তা এইভাবে তো তুমি জেলটা চালালে, জেলটার থেকে কিন্তু এবার এই প্রোটিন গুলোকে তোমাকে কি করতে হবে, নাইট্রোসেলুলোজ বা পিভিডিএস মেমব্রেনে ট্রান্সফার করতে হবে। এই ট্রান্সফার মেথডসটা তোমরা জানো, কারণ তোমরা সাদার্ন ব্লটিং নর্দার্ন ব্লটিং পড়েছো। কিভাবে ট্রান্সফারটা হয়, ইলেকট্রোব্লটিং এর সাহায্যেই আজকাল হয় মেনলি। তো এই ট্রান্সফার মেথডটা জানো, আর এক্ষুনি আমরা ছবি দেখবো, সেখানেও তোমরা দেখতে পাবে। তারপর যেটা হচ্ছে যে ওয়ান্স দ্য প্রোটিনস আর ট্রান্সফার টু দ্য মেমব্রেনস, মেমব্রেনের বাকি যে জায়গাটা আছে সেই জায়গাটাকে আমাকে ব্লক করতে হবে। না হলে কি হবে, নন স্পেসিফিক্যালি কিন্তু অ্যান্টিবডি সেখানে বাইন্ড করে যাবে। তাহলে কিভাবে ব্লক করব? আমার কোনো একটা ইনার্ট এজেন্টের সাহায্যে ব্লক করতে হবে। এক্ষেত্রে আমি ইনার্ট এজেন্ট হিসেবে বিএসএ বা নন ফ্যাট মিল্ক ইউজ করি, মানে বোভাইন সেরাম অ্যালবুমিন ইউজ করতে পারি, বা নন ফ্যাট মিল্ককে, মানে বেসিক্যালি কেজিন যেটা মিল্ক প্রোটিন, সেটাকেও ইউজ করা হয় টু ব্লক দ্য মেমব্রেন। কেন? যাতে কোনো নন স্পেসিফিক অ্যান্টিবডি বাইন্ডিং না হয়। তারপরের স্টেপটা ভীষণ সোজা। কি স্টেপ? না, এবারে আমি প্রাইমারি অ্যান্টিবডি দেব। প্রাইমারি অ্যান্টিবডি কি হবে? সেটা গিয়ে আমার বাইন্ড করবে আমার প্রোটিনকে, মানে অ্যান্টিজেনকে। আর তারপর একটা সেকেন্ডারি অ্যান্টিবডি দেব উইচ ইজ অ্যান্টি আইসোটাইপ, মানে সেটা গিয়ে আমার প্রাইমারি অ্যান্টিবডিকে বাইন্ড করবে। খুব কমন। এলাইজা, সবাই মনে করে দেখো, ওই সেম জিনিস। ঠিক আছে, একটা অ্যান্টি আইসোটাইপ দেবো সেকেন্ডারি অ্যান্টিবডি, যেটা গিয়ে আমার প্রাইমারি অ্যান্টিবডিকে বাইন্ড করবে। এবং এই সেকেন্ডারি অ্যান্টিবডির সাথে কাজ করছে, কিছু করার নেই, একটু আওয়াজ হবে। এই সেকেন্ডারি অ্যান্টিবডির সাথে কি হবে, না এর সঙ্গে কিছু এনজাইমস কনজুগেটেড থাকবে। ফর এক্সাম্পল ফসফ্যাটিস পেরক্সিডেজ কিংবা অ্যালকালাইন ফসফাটেস। এবার তোমরা জানোই যে তুমি হসফ্যাটিস পেরক্সিডেজ ধরো সেকেন্ডারি অ্যান্টিবডির সাথে কনজুগেটেড আছে। এবার তুমি যে মুহূর্তে আর কি H2O2 আর লুমিনল দিচ্ছ, মানে হাইড্রোজেন পারঅক্সাইড আর লুমিনল দিচ্ছ, তখন কি হচ্ছে, কালার জেনারেট হচ্ছে। ক্রোমোজেনিক সাবস্ট্রেট ইজ কনভার্টেড ইনটু আ কালার্ড প্রোডাক্ট, এলাইজায় তোমরা দেখেছো। এবং সেই কালারটাকে তোমরা কি সাবস্ট্রেট আছে তার উপর নির্ভর করছে, যে তুমি কেমিলুমিনিসেন্স হিসেবে ধরতে পারো, তুমি কলোরিমেট্রিক্যালি ধরতে পারো, কিংবা তুমি ফ্লুরোসেন্স হিসেবেও ধরতে পারো। বেসড অন যে তুমি কি সাবস্ট্রেট দিয়েছো সেটার উপর নির্ভর করবে। ঠিক আছে? তা সেকেন্ডারি অ্যান্টিবডির সঙ্গে যে এনজাইমটা যুক্ত আছে, সে কিন্তু একটা ডিটেক্টেবল কালার্ড সিগন্যাল তৈরি করবে, which could be detected as কেমিলুমিনিসেন্স। মেনলি যেটা করা হয়, ওই যে আমি ফসফ্যাটিস পেরক্সিডেজ এনজাইম আর তার সাথে লুমিনল এবং হাইড্রোজেন পারঅক্সাইডের উদাহরণটা দিলাম, সেখানে ওটাই করা হয়। বাট ইট কুড বি কলোরিমেট্রিক্যালি ডিটারমাইন্ড, কলোরিমিটার আমাদের আছে তোমরা জানো, অর ইট কুড বি ডিটারমাইন্ড বাই এনি ফ্লুরোসেন্স ডিটেক্টর। এই প্রসেসটা আগে একটু এবার তোমাদেরকে ছবি দেখিয়ে বুঝিয়ে নিই, তারপরে বাকি জিনিসগুলো বোঝাই। ঠিক আছে? তাহলে প্রথমে কি হলো, আমি স্যাম্পল নিলাম। ধরো এইগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন টিস্যুর টুকরো, সেটা আমি নিলাম। এবার স্যাম্পলটাকে আমি লাইস করলাম অ্যাপ্রোপ্রিয়েট লাইসিস বাফারে। কিসের কি সেই লাইসিস বাফার? দিপা বাফার এক্ষুনি বললাম। হ্যাঁ। এবং লাইস করার পরে স্যাম্পেলেরটাকে কি করলাম, এবার একটা হাই স্পিড রান দিলাম, দিয়ে যে সেলের যে টুকরো ডেব্রিস গুলো ছিল সেগুলোকে আমি সেন্ট্রিফিউজ করে সরিয়ে দিলাম। এবং যে সুপারনেটেন্টটা, তার মধ্যে কিন্তু ওই সেল বা টিস্যুর মধ্যে যে প্রোটিনস গুলো ছিল সেগুলো থেকে গেছে। ঠিক আছে? এইগুলো থেকে যাওয়ার, নাও দিস ইজ নাও কল দ্য লাইজেট, ওই যে সুপারনেটেন্টটা, যেগুলো আমি সেলকে রাপচার করার পর যে সুপারনেটেন্টটা পেয়েছি, দিস ইজ দ্য লাইজেট। যে লাইজেটটা আমি রিপা বাফারের সাহায্যে পেয়েছি। এবার আমি কি করব, আমি স্যাম্পল বাফার অ্যাড করব।
এই স্যাম্পল বাফারে ওই এসডিএস, বিটা মার্কআপ ইথানল ইত্যাদি আছে, যেগুলো আমি বলছিলাম অ্যানায়নিক ডিটারজেন্ট এসডিএস। ফলে আয়নিক ইন্টারঅ্যাকশন ব্রেকডাউন করছে, হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন ব্রেকডাউন করছে। বিটা মার্কআপ ইথানল বা ডিটিটি এরা কি করছে, ডাইসালফাইড বন্ডকে রিডিউস করে ভেঙে দিচ্ছে। আর আমি হিটও করব 95 ডিগ্রিজে 5 মিনিটের জন্য। কেন? না, যাতে আমার হাইড্রোজেন বন্ডস গুলো ব্রেক করে যায়। নেক্সট স্টেপ হচ্ছে জেল ইলেকট্রোফোরেসিস, যেটা আমরা সবাই জানি এসডিএস পেজ। তাহলে প্রোটিনস গুলোয় যেহেতু এসডিএস বা সোডিয়াম ডোডেসাইল সালফাইড পার অ্যামিনো অ্যাসিড একটা ইউনিফর্ম নেগেটিভ চার্জ দিচ্ছে, ফলে প্রোটিনস গুলো এইদিকে ক্যাথোড দ্যাট ইজ দ্য নেগেটিভ ইলেকট্রোড, এদিকে অ্যানোড দ্যাট ইজ দ্য পজিটিভ ইলেকট্রোড। আর এই লেনটা কি বলতো? এই লেনটা হচ্ছে গিয়ে তোমার মলিকিউলার ওয়েট মার্কারের লেন। সবাই দেখতে পাচ্ছ তো একটা লেন যেখানে বিভিন্ন কালার, লাল, সবুজ ইত্যাদি ব্যান্ডস রয়েছে? দেখতে পাচ্ছ কি? একটু হ্যাঁ বা না বলবে। দেখা যাচ্ছে কার্সারটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে মলিকিউলার ওয়েট মার্কারের লেন, ভেরি 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 ইম্পর্টেন্ট। কারণ এই লেনটাও কিন্তু ট্রান্সফার হবে গিয়ে হচ্ছে তোমার মেমব্রেনে। তাহলে এইখানে ক্যাথোডটা নেগেটিভ, অ্যানোডটা পজিটিভ, আমি এখানে স্যাম্পল লোড করলাম। এবার কি হচ্ছে, হাই মলিকিউলার ওয়েট প্রোটিন গুলো ওপরে থাকছে, লো গুলো নিচে থাকছে। প্রত্যেকটা প্রোটিন কিন্তু ডিনেচার হয়ে একটা স্ট্রেট চেন অফ অ্যামিনো অ্যাসিডস হয়ে গেছে, যার প্রত্যেক অ্যামিনো অ্যাসিডে একটা ইউনিফর্ম চার্জ রয়েছে। ফলে এবার কি হবে, অবশ্যই আমি যেই ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব, প্রোটিন গুলো কিন্তু নেগেটিভের থেকে পজিটিভের ডিরেকশনে যাবে। যেগুলো বড় প্রোটিন, জালের মধ্যে দিয়ে সেগুলো আস্তে মুভ করবে। যেগুলো ছোট প্রোটিন, সেগুলো অ্যাক্রাইলামাইড এবং বিস্যাক্রাইলামাইড জালের মধ্যে দিয়ে কিন্তু জোরে মুভ করবে। ঠিক আছে? এইটা দেখো, যে জেল ইলেকট্রোফোরেসিসটা মোটামুটি 200 ভোল্ট তোলে না, 100 ভোল্টেই করা হয়। ঠিক আছে? মোটামুটি তুমি 1.5 ঘন্টা, 1 থেকে 2 ঘন্টা যদি করো, 1.5 ঘন্টা অন অ্যান অ্যাভারেজ, তাহলে কিন্তু ভালো মতো তুমি প্রোটিনস গুলোকে সেপারেট করে নিতে পারবে একে অপরের থেকে। তারপরে কি করণীয়? তারপরে মেমব্রেনে ট্রান্সফার করতে হবে। এখানে একটা জিনিস সবসময় বুঝে রাখবে, ব্যাপারটা খুবই সোজা। ব্যাপারটা হচ্ছে যে আমার প্রথমে থাকবে গিয়ে হচ্ছে অনেকগুলো টিস্যু পেপার, তারপর আমার থাকবে গিয়ে হচ্ছে জেলটা। হ্যাঁ, মানে এসডিএস পেজ জেলটা, এই জেলটা হচ্ছে গিয়ে খাট। ঠিক আছে? এই জেলটার ওপর আমার থাকবে গিয়ে হচ্ছে গিয়ে ফিল্টার পেপারটা। ফিল্টার পেপারটা হচ্ছে মানুষ, তাহলে মানুষ খাটের ওপর শুয়ে থাকে। এই মেমব্রেনটা, আই এম ভেরি সরি, এই জেলটার ওপর আমার থাকবে গিয়ে হচ্ছে মেমব্রেনটা। তাহলে মেমব্রেনটা হচ্ছে মানুষ, মানুষ খাটের ওপর শুয়ে থাকে। তাহলে মেমব্রেনটা জেলের ওপর থাকছে, মানে সেটা পিভিডিএফ, নাইট্রোসেলুলোজ যা হোক হতে পারে। তারপরে আবার ফিল্টার পেপার থাকছে, ফোম প্যাড থাকছে। এইবার তুমি যদি এদিক থেকে এদিক, এদিকে নেগেটিভ হয় আর এদিকে পজিটিভ হয়, অ্যানোড হয়, তাহলে কি হচ্ছে, জেলের যে প্রোটিন গুলো সেগুলো তো নেগেটিভলি চার্জ, তাহলে সেগুলো এই দিকে মুভ করবে। তার মানে জেলের থেকে মেমব্রেনে চলে আসবে। জেলের প্রোটিন গুলো কিন্তু নেগেটিভলি চার্জ, ফলে তারা কিন্তু এই এই দিক থেকে এই দিকে যেই মুভ করবে, জেলের থেকে কিন্তু মেমব্রেনে চলে আসবে। এটা কিছুই না, ভেরি ভেরি সিম্পল। দেখো এখানে বলছে অ্যাসেম্বল দ্য ট্রান্সফার স্যান্ডউইচ উইথ দ্য জেল নিয়ার দ্য ক্যাথোড মানে নেগেটিভ ইলেকট্রোড, অ্যান্ড দ্য মেমব্রেন নিয়ার দ্য অ্যানোড মানে পজিটিভ ইলেকট্রোড। তাহলে সবসময় প্রোটিন নেগেটিভ থেকে পজিটিভে যাবে, যেহেতু ওটা কিন্তু নেগেটিভলি চার্জ ডিউ টু এসডিএস এর প্রেজেন্স। ফলে ওটা কিন্তু জেলের থেকে মেমব্রেনে যাবে। হ্যাঁ। আর এই ব্যাপারটাই হচ্ছে গিয়ে, এটাকে তুমি 30 ভোল্টে ওভারনাইট রেখে দিয়ে ট্রান্সফার করতে পারো, যেমন সুবিধা। যেহেতু আমাদের কলেজ তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, ফলে ওইসব ট্রাই না করাই ভালো, ওভারনাইটটা 18 ঘন্টা হয়ে যাবে। তাহলে আমরা কি করব, যে আমরা কিন্তু ডাইরেক্ট 100 ভোল্টে 1 আওয়ার রেখে দেব, যাতে তাড়াতাড়ি ট্রান্সফারটা হয়ে যায় মেমব্রেনে। আর এটা ইউজুয়ালি লো টেম্পারেচারে করতে হয়, যাতে প্রোটিন খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। ফাইনাল স্টেপটা কি? ফাইনাল স্টেপটা হচ্ছে গিয়ে আমাদের ইমিউনো ডিটেকশন। এখানে আমরা কি করছি দেখো, ব্যাপারটা খুবই সোজা। এই যে মেমব্রেনটা, এটার যে নন স্পেসিফিক সাইট গুলো আছে, সেগুলোকে প্রথমে আমি ব্লক করে দিলাম। আমি বললামই
যে মিল্ক কেসিন বা বোভাইন সেরাম অ্যালবুমিন ইত্যাদি দিয়ে, যাতে কোনো নন স্পেসিফিক অ্যান্টিবডি বাইন্ড না করতে পারে। এইবার দেখো, এই একটা যে সিঙ্গেল প্রোটিন, তার যে এপিটপ আছে, তাতে কি হচ্ছে, যে অ্যান্টিবডি এসে বাইন্ড করলো, দিস ইজ দা প্রাইমারি অ্যান্টিবডি। এবার এই প্রাইমারি অ্যান্টিবডিকে বাইন্ড করলো গিয়ে হচ্ছে সবুজ রঙের সেকেন্ডারি অ্যান্টিবডি। তাহলে একটা প্রোটিন তার এপিটপে বাইন্ড করলো গিয়ে হচ্ছে প্রাইমারি অ্যান্টিবডি, এটা হচ্ছে গোলাপি রঙের, এবং এই প্রাইমারি অ্যান্টিবডিকে বাইন্ড করলো গিয়ে হচ্ছে সবুজ রঙের সেকেন্ডারি অ্যান্টিবডি। এই সেকেন্ডারি অ্যান্টিবডির সাথে কিন্তু যুক্ত রয়েছে গিয়ে হচ্ছে তোমার এনজাইম হর্স র্যাডিশ পেরক্সিডেজ। এবার যেই তুমি সাবস্ট্রেট দিচ্ছ, এই হর্স র্যাডিশ পেরক্সিডেজ কি করবে না, কালার তৈরি করবে বা কেমিলুমিনিসেন্ট কিন্তু ইয়েটা তৈরি করবে, একটা সিগন্যাল তৈরি করবে। এখানে এটা বুঝতে হবে যে সিমিলারলি আমি প্রাইমারি অ্যান্টিবডি এটা 1 ঘন্টা রুম টেম্পারেচারে ইনকিউবেট করতে পারি যদি আমার তাড়া থাকে, বাট আমি বলবো বেটার হচ্ছে তুমি ওভারনাইট 4 ডিগ্রিতে মানে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে চলে যাও, তাতে কিন্তু প্রাইমারি অ্যান্টিবডির বাইন্ডিংটা বেটার হবে। তারপর তুমি ওয়াশ করো, ওয়াশ করলে যে কটা প্রাইমারি অ্যান্টিবডি এক্সট্রা আছে এদিক ওদিক নন স্পেসিফিক, সেগুলো বেরিয়ে যাবে। তারপরে সেকেন্ডারি অ্যান্টিবডি দিয়ে 1 ঘন্টা কিন্তু রুম টেম্পারেচারে ইনকিউবেট কর। ঠিক আছে? অ্যান্ড ফাইনালি একটা কিট আছে যেখানে তোমার ওই কেমিলুমিনেসেন্ট সাবস্ট্রেট কি, ওই লুমিনাল হর্সাডিস পেরক্সিডেজ ইত্যাদি আছে, সেগুলো দেবে। দিয়ে তুমি কিন্তু এই যে কালারটা, এটা আমাদের যে জেল ডক আছে বা ওরকম অনেক ইনস্ট্রুমেন্ট আছে ফর জেল ডকুমেন্টেশন, তাতে কিন্তু তুমি দেখতে পাবে। তাহলে প্রাইমারি অ্যান্টিবডি দিলাম, দিয়ে আমি 1 ঘন্টা রুম টেম্পারেচারে ইনকিউবেট করতে পারি বা ওভারনাইট 4 ডিগ্রিতে ইনকিউবেট করতে পারি, ওয়াশ করলাম। সেকেন্ডারি অ্যান্টিবডি দিলাম, 1 ঘন্টা রুম টেম্পারেচারে ইনকিউবেট করলাম, ওয়াশ করলাম, যাতে নন স্পেসিফিক সব দূর হয়ে যায়। তারপরে কিন্তু আমি কিটে যে আমার লুমিনল অক্সাইডিস পেরক্সিডেজ আছে দিলাম, কালার জেনারেট হলো, যে কেমিলুমিনিসেন্সটা কিন্তু আমি ইনস্ট্রুমেন্টের সাহায্যে ধরলাম। এইবার এইটা হচ্ছে প্রসেসটা। এবার এখানে আমি কয়েকটা জিনিস দেখি। জিনিসটা হচ্ছে এই অবধি আমরা বুঝলাম, তারপর হচ্ছে অ্যানালিসিস। ঠিক আছে? কি দেখবো? আমরা দেখব যে আমাদের যে প্রোটিন অফ ইন্টারেস্ট, যা স্পেসিফিক অ্যান্টিবডি আমি দিয়েছিলাম, সেই জায়গাতেই আমি ব্যান্ড দেখতে পাবো। এবং ব্যান্ডের যে ইন্টেন্সিটি, মানে ব্যান্ডটা কত গাঢ়, সেটার উপর কিন্তু নির্ভর করবে যে প্রোটিনটা কি পরিমাণে আছে। ব্যান্ডের যে ইন্টেন্সিটি, তার মানে ব্যান্ডটা কতটা গাঢ় হবে সেটার উপর, বা কতটা কেমিলুমিনেসেন্স আমি ডিটেক্ট করতে পারছি, সেটার উপর কিন্তু নির্ভর করবে যে আমার প্রোটিনটা কি অ্যামাউন্টে আছে। এবং যেহেতু আমার কিন্তু জেলে মলিকিউলার ওয়েট মার্কারটাও ট্রান্সফার হয়ে গেছে, ফলে আমি কিন্তু মলিকিউলার ওয়েট মার্কারের সাথে কম্পেয়ার করতে পারবো ওই ব্যান্ডটা যেখানে কেমিলুমিনেসেন্স দেখা যাচ্ছে, এবং আমি কিন্তু বুঝতে পারবো যে আমার প্রোটিনটার মলিকিউলার ওয়েট কত। মাইন্ডিং, অন্য কোনো প্রোটিন কিন্তু কখনো কেমিলুমিনেসেন্স দেখাবে না। ঠিক আছে? শুধু তোমার প্রোটিনটাই দেখাবে। এবার তোমরা বলতে পারো তাহলে স্যার মার্কার গুলোও তো দেখাবে না, তাহলে মার্কার গুলো কোথায় আছে আমি বুঝবো কি করে? মলিকিউলার ওয়েট মার্কার, এখানে মনে রাখতে হবে মলিকিউলার ওয়েট মার্কার গুলো কিন্তু কালার, তার কিন্তু নির্দিষ্ট কালার আছে, তাহলে তুমি কালার দেখে বুঝতে পারবে। কিন্তু প্রোটিনের কিন্তু কোনো কালার নেই। তোমার সেল লাইজেটে যে প্রোটিন গুলো আছে, সেগুলো তখনই ডিটেক্টেড হবে যখন কোনো কেমিলুমিনেসেন্ট সিগন্যাল তুমি পাচ্ছ। ঠিক আছে? তাহলে যদি আমি ডায়াগ্রামেটিক্যালি একটু ভাবি, প্রথমে স্যাম্পল নিলাম, তারপর সেই প্রোটিন গুলোকে সেপারেট করার জন্য এসডিএস পেজ করলাম, ট্রান্সফার করলাম মেমব্রেনে, মেমব্রেনটাকে ব্লক করলাম টু প্রিভেন্ট নন স্পেসিফিক বাইন্ডিং, প্রাইমারি অ্যান্টিবডি দিলাম, ওয়াশ করলাম, প্রাইমারি অ্যান্টিবডি আগেনস্ট দ্য প্রোটিন অফ ইন্টারেস্ট, তারপরে সেকেন্ডারি অ্যান্টিবডি দিলাম আগেনস্ট প্রাইমারি অ্যান্টিবডি, ওয়াশ করলাম। ফাইনালি আমি ডিটেক্ট করলাম যে ব্যান্ডস গুলো কোথায় কোথায় আছে। এবার এর অ্যাপ্লিকেশন কি? এর দ্বারা আমরা স্পেসিফিক প্রোটিন ডিটেক্ট করতে পারি, যে স্পেসিফিক আমার প্রোটিন অফ ইন্টারেস্টটা ক্যান্সার সেল লাইনে আছে কিনা। ধরো আমি ডিটেক্ট করতে চাই, জিন এক্সপ্রেশন করতে পারি, আমার যে ক্যান্সার সেলটা আছে বা
যে টিস্যুতে আমার ক্যান্সার হয়েছে তাতে কি কোনো অঙ্কোজিনের এক্সপ্রেশন খুব বেড়ে গেছে, সেটা কিন্তু ডিটেক্ট করতে পারি। ডিজিজ ডায়াগনোসিস, ঠিক আছে, কারুর এইচআইভি হয়েছে কিনা, তাহলে কি আমি যদি তার ব্লাড স্যাম্পলস নিই, তাহলে আমি দেখব তাতে কিন্তু এইচআইভি স্পেসিফিক প্রোটিন আছে। ফলে ব্লাড স্যাম্পল নিয়ে আমি যদি ওয়েস্টার্ন ব্লট করি, এবং সেই ওয়েস্টার্ন ব্লটে যদি আমি এইচআইভি স্পেসিফিক প্রোটিনের এগেনস্টে অ্যান্টিবডি দিই, তাহলে কিন্তু আমি পজিটিভ সিগন্যাল পাবো। পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, ফসফোরিলেশন, গ্লাইকোসাইলেশন, এখানে এই জিনিসটা বলা ভালো যে একটা প্রোটিন যে অ্যান্টিবডিকে বাইন্ড করবে, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন স্পেসিফিক অ্যান্টিবডি আমি ডিজাইন করতে পারি। ফর এক্সাম্পল, আমার একটা প্রোটিন আছে এক্স, সেই এক্সটা অ্যান্টিবডি এ কে বাইন্ড করলো, কিন্তু সেই এক্সটা যখন ফসফোরিলেটেড, তখন কিন্তু আর সে অ্যান্টিবডি এ কে বাইন্ড করছে না। তাহলে এক্সটা যখন ফসফোরিলেটেড মানে এক্স পি, তখন তার স্পেসিফিক অ্যান্টিবডি কিন্তু আমি ডিজাইন করে দিতে পারি। তাহলে কোনো প্রোটিন আদেও পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনের ক্ষেত্রে ফসফোরিলেটেড বা গ্লাইকোসাইলেটেড হচ্ছে কিনা, সেটা ধরার জন্য আমি পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন স্পেসিফিক, আই রিপিট, আমি পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন স্পেসিফিক কিন্তু অ্যান্টিবডি দিয়ে ইনকিউবেট করব, এবং তারপর সাবসিকুয়েন্টলি সেকেন্ডারি অ্যান্টিবডি দিয়ে দেখবো সিগন্যাল আছে কি না। ঠিক আছে, আমরা প্রোটিন প্রোটিন ইন্টারাকশন স্টাডিও ওয়েস্টার্ন ব্লটের সাহায্যে করতে পারি। মানে ধরো, আমি একটা প্রোটিন আছে আমার এক্স, প্রোটিন ওয়াইটা সেটার সাথে ইন্টারাক্ট করছে কিনা সেটা দেখতে চাই। তাহলে আমি প্রোটিন এক্স কে কলমে রাখলাম, এবং প্রোটিন ওয়াই কে সেই কলম দিয়ে পাস করালাম, এবং তারপর যে টোটাল যে জিনিসটা, যদি প্রোটিন এক্স কে ওয়াই বাইন্ড করে তাহলে আমার কলমের মধ্যে এক্স ওয়াই আছে, আর যদি এক্স কে ওয়াই বাইন্ড না করে তাহলে আমার কলমের মধ্যে শুধু এক্স আছে। এবার কলম মেটেরিয়ালটাকে আমি ইলিউট করে আমি প্রোটিন ওয়াই এর এগেনস্টে অ্যান্টিবডি দেব। যদি আমি প্রপার সিগন্যাল পাই, তার মানে ওয়াই কিন্তু প্রেজেন্ট আছে। কারণ ওয়াই যদি এক্স এর সাথে ইন্টারাক্ট না করতো, তাহলে সে কখনোই কলমে বাইন্ড করে থাকতো না। আমি যখন কলমের বাউন্ড যেটা, সেটাকে ইলিউট করে সেই ইলিউয়েটটার এগেনস্টে ওয়াই এর স্পেসিফিক অ্যান্টিবডি দিলাম এবং প্রপার সিগন্যাল পেলাম, তার মানে এই ওয়াইটা কিন্তু এক্স কে বাইন্ড করেছে, তবেই কিন্তু আমি দেখতে পাবো। এটার অ্যাডভান্টেজ কি? এটার অ্যাডভান্টেজ হচ্ছে খুব স্পেসিফিক, কারণ এক অ্যান্টিবডি অন্য কোথাও বাইন্ড করবে না ইউজুয়ালি। অ্যান্টিবডিজ আর অলওয়েজ স্পেসিফিক টু প্রোটিন। খুব সেনসিটিভ ডিটেকশন, মানে খুব মাইনিউট, তুমি যে জিনিস এসডিএস পেজ কে স্টেন করে দেখতেও পাবে না, সেই লেভেলের জিনিস কিন্তু, মানে এসডিএস পেজ কে স্টেন করে যদি খুব কম প্রোটিন থাকে, তাহলে কিন্তু তোমার পক্ষে দেখতে পাওয়া সম্ভব নয়। কারণ কুমাসি ব্লু, তার কিন্তু একটা ডিটেকশন লিমিট আছে। বাট তার থেকে অনেক মাইনিউট কোয়ান্টিটিতে কিন্তু আমার অ্যান্টিবডি ডিটেক্ট করতে পারবে যে প্রোটিন অফ ইন্টারেস্টটা আছে কিনা, এবং আমি মলিকিউলার ওয়েট ইনফরমেশনটাও কিন্তু পেয়ে যাচ্ছি, কারণ আমি মার্কারের সাথে কম্পেয়ার করতে পারছি। এবার লিমিটেশন হচ্ছে যে এই প্রসেসে কিন্তু একাধিক স্টেপ আছে। আমরা দেখলাম যে টোটাল 6-7টা স্টেপ আছে, এবং এই 6-7টা স্টেপ করতে কিন্তু যথেষ্ট সময় লাগে, কারণ তোমরা কিন্তু ওভারনাইট অনেক স্টেপসও দেখছো। ফলে সঙ্গে সঙ্গে যে রেজাল্ট পেয়ে যাচ্ছি বা দিনের দিন যে রেজাল্ট পেয়ে যাচ্ছি, এটা কিন্তু নয়। আর তাছাড়াও অ্যান্টিবডিজ আর ভেরি কস্টলি, অ্যান্ড দে আর প্রোটিন সো প্রোন টু ডিগ্রেডেশন। ফলে আমাদের এটা কিন্তু কস্টও অনেকটা পড়ছে, এবং আমাদের হাই কোয়ালিটি অ্যান্টিবডি দরকার যারা কিন্তু স্পেসিফিক আমাদের প্রোটিনের সাথে বাইন্ড করছে। ফলে আমাদের কিন্তু হাই কোয়ালিটি অ্যান্টিবডি অর্ডার করে আনাতে হয়, এবং খুব বেশি কিন্তু কোম্পানি নেই যারা এটা তৈরি করে দেবে তোমার প্রোটিন অফ ইন্টারেস্টের এগেনস্টে। একটা আমি বলছি, স্যান্টা ক্রুজ। তো স্যান্টা ক্রুজ ইজ আ কোম্পানি যারা কিন্তু তোমার প্রোটিনের এগেনস্টে হাই কোয়ালিটি অ্যান্টিবডি সিনথেসাইজ করে দেবে। আরেকটা জিনিস বলি, যে এটা কিন্তু ফুললি কোয়ান্টিটেটিভ নয়, এটা সেমি কোয়ান্টিটেটিভ। মানে রিলেটিভ ভাবে বলতে পারে যে তোমার প্রোটিনটা কত আছে। ধরো অন্য একটা কোথাও সেই প্রোটিনটার সাপেক্ষে বলবে যে না, তোমার এই ক্যান্সার সেলে সেই প্রোটিনটা বেশি আছে কিনা,
ধরো আমি একটা অঙ্কোজিনের কথা বলছি, র্যাস। তাহলে একটা নর্মাল সেলে র্যাস যা আছে, তোমার ক্যান্সার সেলে সেটা তার থেকে বেশি আছে কিনা, এবং বেশি থাকলে কত টাইমস বেশি আছে, সে 75% বেশি আছে বা 60% বেশি আছে, কিন্তু এক্সাক্ট কত মাইক্রোগ্রাম পার এমএল প্রোটিন আছে সেটা কিন্তু জানা যায় না। সো ইট ইজ সেমি কোয়ান্টিটি। আর এই সবের পরেও আমরা যতই মেমব্রেনকে ব্লক করি, দেয়ার ইজ স্টিল চান্সেস অফ নন স্পেসিফিক বাইন্ডিং অফ প্রাইমারি অ্যান্টিবডিজ টু দ্য মেমব্রেন, অফ সেকেন্ডারি অ্যান্টিবডিজ টু দ্য প্রাইমারি অ্যান্টিবডিজ অফ দ্য মেমব্রেন। এইগুলো কিন্তু থেকেই যাচ্ছে, এগুলোকে আমরা ওভারকাম করতে পারবো। বাট ওভারঅল আমরা যদি বলি, তাহলে ওয়েস্টার্ন ব্লট একটা খুবই পাওয়ারফুল এবং রিলায়েবল মেথড প্রোটিন অ্যানালিসিসের, কারণ এই ইলেকট্রোফোরেটিক সেপারেশন আর ইমিউনোলজিক্যাল ডিটেকশনকে একসাথে কম্বাইন করছে। এবং এখনো বায়োমেডিক্যাল রিসার্চ যেটা, হ্যাঁ, সেখানে ডিজিজ ডায়াগনোসিস থেকে শুরু করে অন্যান্য মানে প্রোটিন লেভেল ডিটারমিনেশন ইন ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজেস, যেটা খুব কমনলি আজকাল আমরা রিপোর্টসে দেখতে পাই আর কি, এই প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু ওয়েস্টার্ন ব্লট এখনো একটা অপরিহার্য টেকনিক। ঠিক আছে, সো দ্যাট ইজ অল। নাও লেট মি স্টপ শেয়ারিং, হুম, অ্যান্ড স্টপ রেকর্ডিং। এখানে আমি একটা জিনিস বলি,